টানটানা দেখো টুকাই বাবু, দেখো সি। আরে কি করছো তুমি? কি এখন এটা পরে খাবে, এটা পরে ঘুরে বেড়াবে নাকি? ইয়েস, কারণ আমার এই ক্রাউনটা খুব কিউট লেগেছে, মিষ্টি না দেখতে? ঠিক আছে শোনো, আমার কথাটা শোনো, তুমি যদি এখন এটা পরে সারা বাড়ি ঘুরে বেড়াও তাহলে কিন্তু লোকে তোমাকে পাগল ভাববে, আর কিচ্ছু না। সে ভাবুক না, যা খুশি তাই ভাবুক। আরে বাবা টুকাই বাবু, আমি তো কম্পিটিশনের নামটাই দিয়েছিলাম ঝোঁকের মাথাতে, মানে অফকোর্স আমি জিতবো ভেবেই সেটা করেছিলাম, কিন্তু তারপর তো আমার কনফিডেন্স ড্রপ করছিল। আমি ভাবছিলাম আমি বোধহয় হেরে যাবো, আমি কিছু পারবো না। দিয়ে যেটা হলো সেটা হচ্ছে আমার একে একে তোমাদের বাড়িতে, মানে এই বাড়িতে সবার কথা মনে পড়তে থাকলো। তোমার কথা মনে পড়ছিল, মায়ের কথা মনে পড়ছিল, মিমির কথা মনে পড়ছিল, ছোট মেয়ের কথা মনে পড়ছিল, সবার কথা মনে পড়ছিল। তখনই আমি আমার কনফিডেন্স ফিরে পেলাম, আর আমি তোমাদের সবার কাছ থেকে যা যা শিখেছি সেগুলো সব অ্যাপ্লাই করতে শুরু করলাম। ব্যাস, আমি কম্পিটিশনে জিতে গেলাম। ভাগ্যিস আমি নাম দিয়েছিলাম টুকাই বাবু, নাহলে তো এত মজা হতোই না, বলো? না না, হবে না, হবে না। কিউট লাগছে দেখতে তোমায়। হয়েছে হয়েছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে তুমি বললে না যে তোমার কনফিডেন্স পাচ্ছিলে তুমি, এটাই হচ্ছে আসল বিষয়। আমি তোমাকে বারবার বলি না যে উর্মি, যে কোনো কাজ খুব মন দিয়ে করতে হয়, তাহলেই দেখবে সেই কাজটাতে তুমি আনন্দ পাবে। হ্যাঁ, সেই কাজটার প্রতি তুমি কোনদিন আর বোর হবে না। হ্যাঁ, যদিও মানে ফিজিক্যালি বোর হও, কিন্তু মেন্টালি তুমি বোর হবে না কখনো। কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো টুকাই বাবু। তুমি জানো আমার না সত্যি সত্যি একটু টেনশন হচ্ছিল, কিন্তু আমি মন থেকে খুব মজা করছিলাম। বাট সব শেষে গিয়ে ওই বাজে অ্যাক্সিডেন্টটা হলো, ব্যাস সব কেমন ভেস্তে গেল। কিন্তু আমার সুপারম্যান সেখান থেকেও তো সবাইকে বাঁচিয়ে এনেছে। তাহলে বলছি কানে কানে শোন। দেখ টুকাই, আমি তো এই সাহস তোর কাছ থেকে পেয়েছি, তুই না থাকলে এত সাহস আমার কি করে আসতো বল? আচ্ছা, তাহলে আর কি কি আমার কাছ থেকে পেয়েছো সেটা একটু দেখতে হবে। তুই দেখবে স্ট্রেংথ পেয়েছি। আয় আমার কোলে বস। আচ্ছা, কোলে? ইয়েস, ঠিক করে বস। আর কি কি? তো না টুকাই না, না না না, এটা ঠিক না, এটা ঠিক না। আরে টুকাই না, টুকাই, আরে দরজা খোলা। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, কেউ আসবে। উর্মি, দেখেছো? পিসিমণি, এসো না পিসিমণি। আরে আমরা বিছানা যাচ্ছিলাম একসঙ্গে। কি ব্যাপার তোমাদের খাবার? ও, আমরা অ্যাকচুয়ালি গুছিয়ে খেতে যাচ্ছিলাম, এই যাচ্ছিলাম। না গো, আমি নিজে হাতে তোমার জন্য বানালাম, বানিয়ে ভাবলাম আমি চলে আসি, তোমাকে একটু খাইয়ে দিই। মা, দেখেছো টুকাই বাবু, আমি ফার্স্ট হয়েছি বলে তুমি আমার জন্য ট্রিট নিয়ে এসছো। বসে বসে পিসিমণি খাইয়ে দাও ওকে। ভেরি গুড, গ্রেট। না উর্মি, আসলে এইটুকু করতে না পারলে আমি ঠিক শান্তি পাচ্ছিলাম না যে। নাও খাও। দেখি, পিসিমণি কি হয়েছে? আসলে কি জানো তো উর্মি, আমি তো প্রথম থেকে তোমাকে ভরসা করতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি পারবে না, কিন্তু আজকে তুমি আমাকে ভুল প্রমাণিত করে দিলে। আর তাতে যে আমি কি খুশি হয়েছি তোমাকে তোমাকে বলে বোঝাতে পারবো না উর্মি। আমি না তোমার কথাগুলো শুনে প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম জানো, নিজের কানে বিশ্বাসই করতে পারছিলাম না। আসলে আমার জন্য যে এতটা কেউ ভাবতে পারে আমি ভাবতেই পারিনি উর্মি। উর্মি, আমি যে বেঁচে আছি এটা তুমি আজকে আবার নতুন করে বিশ্বাস করালে আমার। কাঁদবে না তো পিসিমণি, দেখো তোমরা কাঁদলে কিন্তু আমারও খুব কষ্ট হয়। আর আমি তো যা বলেছি সব সত্যি বলেছি, মন থেকে বলেছি। তুমিই বলো না, ওখানে দাঁড়িয়ে আমি তুমি ছাড়া আর কার কথা বলতাম? ব্যাস হ্যাঁ, এখন তুমি আমাকে আশীর্বাদ করো
যাতে আমি যে কথাগুলো বলেছি সেগুলো একদিন সত্যি করতে পারি। আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, এই বাড়ি সবার জন্য কিছু না কিছু করতে পারি। তুমি দেখো পিসিমণি, যে কথাগুলো আমি বলেছি না সেগুলো আমি একদিন সব সত্যি করে দেবো। তোমার যা যা স্বপ্ন অপূর্ণ আছে আমি সেগুলো সব পূরণ করে দেবো। তুমি দেখো, আমি করবই করব। আমি জানি উর্মি, সব সব কিছু সত্যি হবে। তুমি যে আমাদের কোষ্ঠী পাথরে যাচাই করা খাদিন সোনা উর্মি, তুমি যা বলো সেটাই তো তুমি করে দেখাও। এই দেখো, এই যে সেরা বৌমা হওয়া, এটাও তো তুমি করে দেখালে, তাই না? তুমি আসলে খুব ভালো মনের মানুষ উর্মি। সত্যি এই মেয়েটা আমাদের জীবনে না এলে কি যে হতো আমাদের। সবকিছু কেমন সুন্দর করে দেয়, ভালোবাসায় ভরিয়ে দেয় মুহূর্তে। ইট বালি সিমেন্টের ঘরে স্বপ্ন এসে ধরা দেয়। ভালোবাসি উর্মি, এই জন্যই এত ভালোবাসি তোমায়। পিসিমণি চলো, এবার আমরা টেবিলে গিয়ে খাবো, আর তুমি তখন আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। হ্যাঁ চলো। মানেটা কি? হ্যাঁ পিছনে তুমি আমাকে খাইয়ে দেবে না? পরে হিংসুটে তোকেও খাবো, চল চল। একদম ঠিক বলেছো, হিংসুটাই তাই। তুমি তখন এরকম ভাবে লাফিয়ে আসো না তো। What is this? দাও দাও, আমার পিছনে আমাকে খাইয়ে দেবে, তুমি আমাকে হিংসুটে বলে না। এই নিন কাকা বাবু, দিচ্ছি দিচ্ছি। বৌদি না, ওদের দে। আজকে পূর্ণিমা দৌলতে খাওয়াটা খুব ভালো হয়েছে, মনটা একদম ভরে গেছে। আর কি বলতো, প্রাইসটাও তো বাড়িতেই এলো, মানে ডবল আনন্দ। আসলে এই খেটে খাওয়া মানুষের সংসারে যখন এরকম আনন্দ আসে না, তখন ভালো লাগে, মানে জীবনটা সচল থাকে আর কি। থাকবে থাকবে সচল থাকবে, পাকো বুড়ি। দাদা বলছি, আপনি বলছিলেন না কি একটা কথা বলবেন, তো এখন না হয় বলে ফেলুন। হ্যাঁ, মানে যে জন্য তোমাদের সবাইকে ডেকে আনলাম তার একটা কারণ আছে। তোমাদের হাতে একটু সময় আছে তো? আপনি দ্বিধা করবেন না কাকা বাবু, আমরা সবাই শুনবো। সে যতক্ষণ সময় লাগে লাগুক না, আপনি বলুন। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, বলুন বলুন। আমি কাল সকালে আমার মেজ ছেলে আর বৌমাকে একটু ডাকবো। মানে হীরক আর গায়ত্রীর সঙ্গে আমার কিছু কথা আছে। দাদু কাল মামনিদের ডেকে পাঠাতে চাইছে কেন? কিছু কি হয়েছে? কেন দাদু? একটু দরকার আছে দিদিভাই। আর ওদের টাকার কি দরকার বলো তো, এসে ক্যাটর ক্যাটর করবে, মা বাবলার দিনটাই খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মানে কাকা বাবু যখন ডাকছেন নিশ্চয়ই কোনো দরকার আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ডাকবেন, নিশ্চয়ই ডাকবেন। আরে সবাই তো বাড়িতেই থাকবে, ডাকুন। বেশ, আমি তাহলে ওদের ফোন করে জানিয়ে দিই, তোমাদের জানিয়ে রাখলাম আর কি। এই টুকাই বাবু, কি ব্যাপার বলো না। ওই যে দাদু বললেন না একটা দরকার আছে, ওটাই। আমিও ঠিক জানি না, এত টেনশন করো না, কালকেই তো জানতে পেরে যাবো আমি। হ্যাঁ বাবা বলুন। কাল সকালে একবার উর্মিদের বাড়িতে চলে এসো। কাল সকালে সরকার বাড়িতে ডাকছে আমাদের দুজনকে। তোমরা তাহলে চলে এসো, বেশি দেরি করো না কিন্তু। বাবা, হীরক হীরক বলছি যে কালকে সকালে মানে কেন কিছু হয়েছে কালকে না আমার একটা মানে হ্যাঁ জানি তোমরা খুব ব্যস্ত, তোমাদের নানা রকম কাজ থাকে, কিন্তু যখন ডাকছি তখন নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। কি হবে কাল সকালে? কেন ডাকছে দাদু মামনিদের? এমনি এমনি তো আর ডাকছি না, প্লিজ কাল সকালে চলে এসো, রাখছি। ব্যাস হয়ে গেল। তোমার বাবা নিশ্চয়ই সরকার বাড়ির সাথে মিলে কিছু তো একটা করছে। হ্যাঁ, কিছু তো একটা করছে। শোনো হীরক, আমাদের না এই পুলিশ, উকিল, ডাক্তার সবকিছু ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ, একটা প্রিকশন নিতে হবে তো। হ্যাঁ বাবা, কি পুলিশ উকিল ডাক্তার এই সমস্ত বলছো? কোত্থেকে কি ব্যবস্থা করব?
আমি কি বুঝতে পারছি যে বাবা কি করতে চলেছে? আরে সেটা বুঝতে না পারলে স্ট্র্যাটেজিটা নেবো কি করে? দূর, ভয়ানক কিছু একটা করতে চলেছে, তাই না? এতদিন ঘাপটি মেরে চুপটি করে বসেছিল, এখন সব প্ল্যানিং ছাড়া তাই কিছু করতে চাইছে। আমাদের আগে থেকে তো কিছু ব্যবস্থা করতে হবে, বাঁচতে হবে। একটা কাজ করা যেতে পারে, আমার মনে হয় সেটাই বেটার হবে। উইকি কোনোভাবে ওই বাড়ি থেকে বের করে আনতে হবে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বিকিকে নিয়ে এসে কি করবো? বিকি কি সামলাবে? তোমার ছেলে যা জিনিস না, যে কোনো মুহূর্তে সবকিছু বরবাদ করে দিতে পারে। ওই কোনো পুলিশ উকিল ডাক্তার দিয়ে কিচ্ছু হবে না, ওকে সামলাতে পারবে না। কাল যদি ওখানে একটা ভীষণ বিপদ ঘটে, কি একাই এমন একটা ঝামেলা পাকাবে, দেখবে আমরা ওখানে সবাই মিলে ফেঁসে গেছি, আর বেরোতেই পারছি না। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো উপায়ে বিকিকে ওখান থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, তারপরের ব্যাপারটা ভাবা যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। আমি ব্যবস্থা করছি, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। সব রাউন্ডে বেশি নম্বর পেলাম আমি, আর জিতে গেল ও। ধুর, ভাল লাগে না। মিসেস রিটা, আরে মিসেস রিটা, তুমি রাগ করছো কেন? দেখো, কম্পিটিশনের রেজাল্ট যাই হোক, আমার কাছে তো তুমি সেরা, তাই না? তুমি সেরা মেয়ে, সেরা বৌমা, সেরা বউ, সেরা মানুষ, সেরা সুন্দরী, সেরা ডান্সার, সেরা রূপসী। প্লিজ, আমার ভাল লাগছে না। হ্যাঁ, একটু চুপ করো না। এই রে, মিসেস রিটা তো খুবই রেগে গেছে, আমাকে আজই না মেরে ফেলে। না না, থাক, এখন আর কিচ্ছু বলা যাবে না। উফ, একই আমার মাথায় আগুন জ্বলছে, তার মধ্যে এই আরো জ্বালিয়ে যাচ্ছে। সারা রাত এইভাবেই এখন আমার মাথা খাবে। ভাল লাগে না, ছেলেটা বিদায় হলেই বাঁচি। হ্যালো বাবা, কি হয়েছে? এখন এত রাতে ফোন করছো কেন? একটা আর্জেন্ট দরকার আছে। হ্যাঁ, তোমাকে আজকেই এ বাড়িতে আসতে হবে। না, এক্ষুনি আসতে হবে। এক্ষুনি? এখন আমি কি করে যাব? ভিকি, বলছি কি, তুমি তো কোম্পানির এমডি, তাই না? কোম্পানির এমার্জেন্সি কাজেই নিশ্চয়ই তোমায় ডাকছি, আর তুমি বা কেন কেন করছো বলো তো? বলছি, তোমারই তো বোঝা উচিত, তাই না? নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই এত আর্জেন্টলি তোমায় ডাকছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ওকে। মিসেস রিটা, দেখো, তুমি প্লিজ রাগ করো না। হ্যাঁ, আমাকে একবার একটু বেরোতে হবে, একটা কাজ আছে, আমি সেটাই তাড়াতাড়ি চলে আসবো, আই প্রমিস। না 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 না, একদম তাড়াতাড়ি আসতে হবে না। তুমি তোমার সমস্ত কাজ শেষ করে তারপরে এসো, কেমন? হ্যাঁ, চলে যাবো? হ্যাঁ, যাও। আরে মিসেস রিটা, আমি যাও। তুমি তোমার এখন এরকম অবস্থা। আরে মিসেস রিটা, কথাটা গেছে, বাঁচা গেছে। না, এবার একটু ভালো করে ঘুমিয়ে মাথাটা ঠান্ডা করতে হবে। টুকাই বাবু, এ বলো না গো, দাদু কালকে কি বলবে? আমি কি করে জানবো উর্মি? আরে কিছু তো একটা হবে কাল, তুমি জানো, তুমি বলছো না, বলো না দাদু কালকে কি বলবে? উর্মি, রাত হয়েছে, ছেলে মানুষই করো না, শুয়ে পড়ো। দেখো, আমি না বেশ বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। তুমি আর দাদু তোমরা দুজনে মিলে প্ল্যান করেছো, আর আমাকে কিছু বলছো না। দাদু কালকে মামনিকে কেন ডাকছে বলো না। উফ বাবা, তুমি না বড্ড জ্বালাও। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি কি করে জানবো যে দাদু কি বলবেন? সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? সারাদিন এত পরিশ্রম করেছো, শুয়ে পড়ো। যাও, এসো, আমি একটু টুইঙ্কেল করে দিই। কথা ঘোরাবে না। কথা কেন ঘোরাচ্ছ তুমি?
দেখো উর্মি, তুমি তো জানো সবকিছুর একটা সঠিক সময় আছে, আর তুমি এটাও বিশ্বাস করো যে তোমার দাদু একজন বিচক্ষণ মানুষ। তাহলে দাদু যখন বলছেন যে উনি কথাটা সবার সামনেই বলবেন, তাহলে ওনার এই ডিসিশনটাকে তুমি একটু রেসপেক্ট করো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তাই তো করছি, কিন্তু তোমরা জানো, তোমরা কিছুতেই বলছো না। দেখো টুকাই বাবু, এই পুরো ব্যাপারটার মধ্যে মামনি ইনভলভ আছে, আর তুমি তো জানোই মামনি ইনভলভ থাকলে আমার কিরকম ভয় করে। জানি না বাবা, কেউ তো কিছু বলছো না, আজে বাজে কিছু না হলেই হলো। তোমাকে কানাডা যেতে হবে এক্ষুনি। হোয়াট? ইয়েস। আমাকে এখন কানাডা যেতে হবে? হ্যাঁ। এখন এই শর্ট নোটিসে? আরে মম, কানাডা কি পাশের পাড়ায় নাকি? আমি ও বাড়িতে জানিয়ে আসিনি। আরে আমরা তো কাল যাবো, আমরা গিয়ে বলে দেবো এটা বিজনেসের কাজ বাবা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মম কাউকে একটা পাঠাও না যে বিজনেসের কাজকর্ম ভালো করে করতে পারবে। তাকে কিছুদিনের জন্য এমডি করে দাও। আমি এখন যেতে পারবো না। আর এমনিতেই কম্পিটিশনে হেরে গিয়ে মিসেস রিটার এখন মন মেজাজ ভালো নেই, আমাকে ওর সঙ্গে থাকতে হবে। প্লিজ আমায় ডিস্টার্ব করুন, আমি চললাম। এই শোনো, আমি তোমাকে বলছি না যেতে হবে মানে যেতেই হবে। আরে আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে দাদু, হ্যাঁ, আর তুমি ক্যাজুয়ালি বলছো অন্য কাউকে এমডি করে দিতে? হ্যাঁ, তুমি তো দাদুকে বড় মুখ করে বলেছো তুমি এখন অনেক রেসপন্সিবল হয়ে গেছো। এই তোমার রেসপন্সিবিলিটি নমুনা। বেটা বেটা শোনো শোনো, বলছে কি এটা অনেক বড় সুযোগ, বুঝলে? এটা কেউ পায় না। তুমি যখন পেয়েছো এটা জাস্টিস করো, নষ্ট করে ফেলো না। তুমি রিনির খেয়াল নিয়ে ভাবছো তো? ওর খেয়াল কে রাখবে? ওর খেয়াল আমি আর তোমার বাবা রাখবো। হ্যাঁ দেখো, তুমি তাড়াতাড়ি কাজ সেরে ফিরে আসলেই হলো, তাই না? প্রফেশনাল লাইফটাকে এত কম গুরুত্ব দিও না পার্সোনাল লাইফের জন্য, তাই না? এটা প্লিজ তুমি কোটা দেখো, সব শেষ হয়ে যাবে। এটা কি তুমি চাও? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তার আগে আমাকে বাড়িতে একটা ফোন করে। না 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 না, ফোন করার সময় নেই, ফোন করার সময় নেই। ফ্লাইটের টিকিট, পাসপোর্ট, লাগেজ এক্ষুনি ফ্লাইট তোমার, তুমি তাড়াতাড়ি যেতে হবে তোমাকে। না মাম, শোনো, আমার কথাটা শোনো। ফোন ধরো গিয়ে পরে অনেকবার। আমি এক্ষুনি চলে যাবো। আরে বাবা, আমার কথাটা তো শোনো। আরে চলো 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 চলো। একটা বড় বিপদ গেল। কালো বাড়িতে গিয়ে একটা এসপার ওসপার করতেই হবে। কাল যে বাড়িতে কি ধুমধুমার হবে কে জানে। তুমি দেখো গোপলু, সব যেন ঠিক থাকে। এত সকাল সকাল কে এলো? নিশ্চয়ই এই গাধাটা ফিরে এসেছে। তোর কি এত সকাল সকাল আপনারা? আসুন আসুন, ভেতরে আসুন। সে কি, এই প্রশ্ন তো আমরা তোমাকে করতে যাচ্ছিলাম। হ্যাঁ, এত সকাল সকাল বাবা যে কেন ডেকে পাঠালেন সেটা তো জানি না, তবে তাড়াতাড়ি চলে আসতে বলেছিলেন সময় মতো, সেই জন্য। হ্যাঁ, আমরা সত্যি জানি না গো কেন ডেকেছে। ও আমিও তো জানি না। আপনারা যে জায়গায় আমিও সে জায়গাতেই। এই আপনারা বললেন বলে এখন জানতে পারলাম। মম, আপনারা এসেছেন, ভালোই হয়েছে। আচ্ছা, ভিকি না কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ও তো আপনাদের সাথেই দেখা করতে গেছিল। ভিকি আর ফিরবে না। ভিকি ফিরবে না? সর্বনাশ, এরা কি নিজেদের ছেলেকেও বলে দিয়ে দিল? কাদের খপ্পরে পড়েছি রে বাবা। অত চিন্তার কিছু নেই। ভিকিকে আমরা একটা দরকারি কাজে কানাডায় পাঠিয়েছি। কানাডা? কই, ভিকি তো আমায় কিছু বলেনি। বলার টাইম ছিল না, তাই বলতে পারিনি। একটা দরকারি কাজে ও কানাডা গেছে। কেন, তোমার অসুবিধা আছে? না না, আমার কেন অসুবিধা হতে যাবে? কাকে কিডন্যাপ করে নিচ্ছে, কাকে কানাডায় পাঠিয়ে দিচ্ছে। আমি বাবা চুপ থাকি, না হলে আবার আমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। অলরেডি তো একবার সে চেষ্টাই করেছিল। আপনারা বসুন, আমি বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসছি।
তোমার বাবা তো বাড়ি শুদ্ধ লোক নিয়ে বেরিয়ে আসছে, আমার কিন্তু সুবিধার ঠেকছে না, সামনে ঘোর বিপদ। এখন সিংহের ডেরায় ঢুকে বিপদ নিয়ে ভাবলে চলবে গায়ত্রী। যেটা হবে সেটাকে ফেস করতে হবে, পালিয়ে যাওয়ার তো আর পথ নেই। সো দেখাই যাক কি হয়। এ তো বাহ, সবাই এসে গেছে, তাহলে একেবারে কাজের কথা শুরু করি। হ্যাঁ বাবা বলো। এভাবে আমাদের সকাল সকাল ডাকলে তাই চলে এলাম। কোনো ইম্পর্টেন্ট কিছু? হ্যাঁ, ইম্পর্টেন্ট তো বটেই। এইটা আলোচনা করার জন্য আমি নিজেই অনেকটা সময় নিয়েছি, না হলে এত ইজিলি সবাইকে বলতে পারতাম না। দাদু প্লিজ এবার বলো না যে তুমি কি বলবে। কালকে থেকেই তো বলছো যে ইম্পর্টেন্ট কিছু একটা বলবে, ইম্পর্টেন্ট কিছু একটা বলবে। প্লিজ এবার তো গেট টু দ্য পয়েন্ট। আর তো টেনশন চেপে রাখতে পারছি না। বাবা, এটা শুধু উর্মির টেনশন নয়, কিন্তু আমাদের সকলেরই টেনশন হচ্ছে। কি হয়েছে বাবা, প্লিজ বলুন না। তোমরা তো জানো যে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার কোম্পানির নেক্সট এমডি কে হতে পারে, মানে কে সেই যোগ্য ব্যক্তি যে ওই চেয়ারে বসতে পারে। আমি তো ভাবলাম বাবা আজ অন্য কারণ রেখেছে, হঠাৎ আবার সেই এমডি নিয়ে আলোচনায় বসলো কেন? কি করতে চাইছে বলো তো তোমার বাবা? কিছুই বুঝতে পারছে না গায়ত্রী। বাবা কি আবার উর্মিকে এমডি বানানোর তাল করছে নাকি? বুড়ো হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবে না, আমাদের যা করার তো আমরা করেই নিয়েছি। হ্যাঁ জানি তো, আপনি বলেছিলেন তো ওই অ্যানুয়াল প্রোগ্রামে নেক্সট এমডি কে হবে সেটা আপনি ঘোষণা করবেন বলেছিলেন, আর সেটাই তো হলো। ভিকি এমডি হলো। কি ব্যাপার দাদু, তুমি হঠাৎ এখানে কোম্পানির এমডির প্রসঙ্গে কেন কথা বলছো? এটাই তো আসল প্রসঙ্গ দিদি ভাই। ওই অ্যানুয়াল প্রোগ্রামের আগে আমি অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেছি যে আমার কোম্পানির নেক্সট এমডি, যোগ্য এমডি কে হতে পারে। তোমার বাবা মানে দীপ শুভ্রর মতো যোগ্য ব্যক্তি আমি কোথায় পাবো, এই চিন্তাটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। হ্যাঁ, দাদা ভাই এমডি হবে ভেবেছিলে, আর সেটাই তো হয়েছে। না না দিদি ভাই, ব্যাপারটা অত সোজা নয়। এই রে, তোমার বাবা নিশ্চয়ই আবার কোনো প্যাচ আটছে। অনেক বিচার বিবেচনার পর আমি বুঝেছিলাম যে আমার ছেলে দীপ শুভ্রর মতো গুণ যদি কেউ পেয়ে থাকে, সেটা তার একমাত্র মেয়ে উর্মি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে উর্মিকে আমার কোম্পানির নেক্সট এমডি করব।